ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করেন। বাংলাদেশটাকে আপনি ফিলিস্তিন বানাবেন না। আপনি নোবেল জয় করছেন, আপনি একটা মহাজ্ঞানী না। মহাজ্ঞানী কীভাবে ব্যবসা বাণিজ্য করতে হয়, কিন্তু আপনাদের মতো 50 কোটি ইউনূস মিলেও একটা বাংলাদেশের জন্ম দিতে পারবে না। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জীবন বাজি রেখে পাকিস্তান থেকে তাদের বিমান নিয়ে চলে আসতে চাইছে বাংলাদেশে, এসে যুদ্ধ করবে। আপনি মুক্তিযুদ্ধের সময় টকবকে যুবক রাশিয়ায় বসে সাদা চামড়ার মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করছেন, যুদ্ধে যোগদান নাই। এই জন্য বলছি, যার যেটা কাজ, আপনি আরো একটা নোবেল নেন, এটা পারবেন। কিন্তু আপনার মতো 50 লক্ষ না 50 কোটি ইউনূস একটি বাংলাদেশের জন্ম দিতে পারবেন না। আমরা পারব। রাজনীতিবিদরাই বাংলাদেশের জন্ম দিয়েছে, এই রাজনীতিবিদরাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। আপনাকে গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল দিলাম, আপনি দ্রুত সরে যান। কেন? বাংলাদেশে অকুত ভয় সৈনিক আছে। আচ্ছা, আপনাকে একটা তথ্য দিই, ডক্টর ইউনূস সাহেব, বলেন তো বাংলাদেশে এখন এই বামপন্থীদের মধ্যে কতজন কমরেড জীবনে বিবাহ করে নাই, তারা নিজের জীবন উৎসর্গ করে রাজপথে আছে? কতজন বলতে পারবেন? সংসার করে নাই তারা। আবার হেলাফেলা লোক না, সর্বোচ্চ ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয় করে আইসে কয় হাজার হবে জানেন? আরে বিয়েই করে নাই, সংসারই করেন নাই, দেশের জন্য কাজ করতেছে। আপনার তো চোখে পড়ে না যে এই দেশটা যারা জন্ম দিছে আর প্রজন্মর পর প্রজন্ম এখানে যারা রাজনীতি করতেছে, জেল জুলুম হুলিয়া ঝড় বৃষ্টি সংসার সব উপেক্ষা করে যারা দেশ নিয়ে দিনরাত চিন্তা করতেছে, এদের সম্পর্কে আপনার ধারণা আছে কিছু? আপনি দিনের রাতে চিন্তা করেন, 84 বছর বয়স, ব্যবসা নিয়ে। আর আমরা 18 বছর বয়স থেকে প্রায় 60 হয়ে গেল বয়স, আমরা খালি চিন্তা করি রাজনীতি নিয়ে আর দেশ নিয়ে। আমাকে সংসার নাই, কোনো কর্ম নাই। হ্যাঁ, তাহলে আপনি কি এই লাইনে বিশেষজ্ঞ না আমরা বিশেষজ্ঞ? আমরা বিশেষজ্ঞ। আপনাকে রেড অ্যালার্ট দিলাম খুব দ্রুত, মানে সময় হাতে কম। কালকে রাত্রে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনি সরে যান, যে আর একটা নোবেল নেওয়ার ব্যবস্থা করুন। সরে যান। আগুন আগুন, চারিদিকে আগুন। আমাদের কাছে সব তথ্য আছে, আমরা রাজনীতি করি। দল ছোট আর বড় দেখেন, আমি বুঝাই দিই আপনারে। আচ্ছা ডক্টর ইউনূস সাহেব, ইন্টারিম গভর্নমেন্ট মানে কি? অন্তর্বর্তী একটা সরকার। হাইকোর্টের একটা রেফারেন্স নিচ্ছেন, সেখানে লেখা আছে যে আপনি দৈনন্দিন কাজ রুটিন ওয়ার্ক করতে পারবেন, এটা লেখা আছে। সব বাদ দিলাম, আপনি নোবেলজয়ী একজন মানুষ, 18 কোটি মানুষের শ্রদ্ধাভাজন হিসেবে থাকবেন, এবং শ্রদ্ধাভাজন। আচ্ছা, আপনি ক্ষমতায় এসে কি করলেন? নিজে ক্ষমতার চেয়ারে বসা, আপনি 606 কোটি টাকা, যেটা হাইকোর্ট থেকে জরিমানা করছিল, আপনাকে মাফ করেছেন। আচ্ছা নেন, মুরব্বী মানুষ নেন। আপনার নামে মামলা ছিল বহু, এই মামলাগুলো করছিল হাসিনা না, শ্রমিকরা করছিল মামলাগুলো। এখন শ্রমিকরা জীবন নিয়ে পালাইছে, মামলা তো দূরের কথা, মামলা সব প্রত্যাহার করছে। আমরাও চাই যা ভালো থাকেন আপনি। 2 নাম্বার 3, আপনি গ্রামীণ ব্যাংকের
শেয়ার যে সরকারের অংশ ছিল, ওখান থেকে একটা বিশাল অংশ আবার কাইটে গ্রামীণদের দিয়ে দিচ্ছেন। এখন সরকারের কোনো কর্তৃত্ব নাই গ্রামীণ ব্যাংকে, এমন শেয়ার কমাই দিয়ে দিলেন ডাইরেক্ট। আচ্ছা দেন, সমস্যা নেই। 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংক সরকারের কোনো ট্যাক্স দিবেন না। আচ্ছা থাক, মুরব্বী মানুষ আপনি নেন। গ্রামীণ ব্যাংক আর গ্রামে কাজ করতে, এখন শহরেও কাজ করতে পারবে। ঠিক আছে, ভালো কথা, করেন। আর কি, ভাইকে দিচ্ছেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে, ভাতিজারে নিয়ে এসেছেন গভর্নমেন্টে। গ্রামীণ ব্যাংকের নুরজাহান যা ছিল সহকর্মী সব কিছু নিয়ে এসেছেন উপদেষ্টা পরিষদে। ঠিক আছে। আর আপনি এই যে স্টারলিংকের ব্যবসাটা নিয়ে আসলেন, সরকারি খরচে গেলেন, সরকারি খরচে যারা আসছিল আপ্যায়ন করলেন, কিন্তু ব্যবসাটা দিয়ে দিলেন গ্রামীণ টেলিকমকে। সরকারের কোনো লাভ নাই, একেবারে উচ্চ মূল্য, পৃথিবীতে সবচেয়ে উচ্চ মূল্য হলো স্টারলিংক। এটা গরিব মানুষ ব্যবহার করতে পারবে না। বাংলাদেশে বর্তমান 95% এলাকায় ইন্টারনেট আছে, ওটা আর ওইটা গরিব মানুষ ব্যবহারও করতে পারবে না, হাই কোয়ালিটি। কিন্তু ব্যবসাটা করবে আপনার গ্রামীণ ব্যাংক। এখন কয়টার নাম বলবো, আপনি কানে শুনেন না, চোখে দেখেন না। বিবিসি থেকে প্রতিবেদন করছে এগুলো, তারপরে আমরা পাইছি, যে আমি বলতেছি কিভাবে পাইলাম, বিবিসি প্রতিবেদন করছে। আপনি এই বয়সে আদম ব্যবসা করবেন? আপনি একটা আদম ব্যবসার লাইসেন্স নিয়ে নিলেন, খালি আদম ব্যবসার লাইসেন্স না, বিশাল লাইসেন্স। যে বাংলাদেশে এখন যে মালয়েশিয়া থেকে শুরু করে বিদেশে যা লোক যাইব, যা আপনি ক্ষমতায়, এই সব লোক যাতে আপনার এজেন্সি দিয়ে যাইতে পারবে। শেষ পর্যন্ত আদম ব্যবসার টাইটেলটা আপনি করেন, নামের আগে আপনি আদম ব্যবসায়ী অবশ্যই লিখতে হবে আপনাকে, না হলে জনগণ লিখবে নোবেল জয়ী আদম ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। কি করবেন, আমরা জেলে নেবেন, মারবেন? না, আদম ব্যবসার লাইসেন্স নিচ্ছেন আপনি, আদম ব্যবসায়ী আপনি। আচ্ছা নেন বাবা, আপনি নেন, দিলাম, আর বললাম না, থাক, ভিডিও বড় হয়ে যাবে। আমার মতো একটা ভিক্ষুক আমাকে উপদেষ্টা করলে আমি পারতাম না 5,000 টাকার সুবিধা নিতে, তাহলে কারণ জনগণ কি বলবে, বিশ্ববাসী কি বলবে? বিশ্ব থেকে তো বলতেছে, বিবিসি থেকে, যে আপনি কি কি নিচ্ছেন, কি বলবে? শালা ক্ষমতায় থেকে এই কামটা করলো রে, 50,000 টাকার এই কামটা নিয়ে নিল। আপনি তো নিতে 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 নিতে, আরে বাবা আপনার আর কি লাগবে আপনি একটা লিস্ট করেন, নেন। কিন্তু একটা নীতি নৈতিকতার ব্যাপার আছে। পরবর্তীতে যে গভর্নমেন্ট আসবে তার কাছে চাইলেও আপনাকে দিত। মানে আপনি চেয়ারে বসা আঙুল দিয়ে ইশারা করতেছেন, এই আদম ব্যবসা আমার চাই, ইন্টারলিংক আমার চাই, বিশ্ববিদ্যালয় আমার চাই, ওই শক্তি আমার চাই, যাচ্ছে উড়ে উড়ে আপনার কাছে। ঠিক আছে, এই সাবজেক্ট বাদ, আপনি আরও নেন। এবার আসেন, বাংলাদেশটারে ফিলিস্তিন বানাইন না, আমরা ভোগচুদ না। আমার ভিডিওটা কি শুনবেন? আপনি শুনবেন না অবশ্যই, কিন্তু আপনার সাঙ্গপাঙ্গর অভাব নাই। আমি টু দ্য পয়েন্টে কি একটা গেম করে দিই আপনাকে। আপনার কাছে যে নকশাটা আছে, সেই নকশাটা আমি কমরেড শামা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমার কাছেও আছে। আমার কাছে প্রস্তাব আসছে আরো অনেকদিন আগে। আমার কাছে একটা দেশ থেকে প্রস্তাব আসলো, কি যে কমরেড সাহেব একটা কাজ করেন, এইভাবে কাজ করবেন আমাদের সাথে। কি কাজ? বলছে যে রোহিঙ্গাগুলো এইভাবে না রেখা, এই যে 12-14 লাখ রোহিঙ্গা যে আছে এখানে, এইভাবে না রেখা সারা দেশে ছিটিয়ে দেন, 64 জেলায়। আমি চেয়ার হইলাম, বললাম ভাই তারপর কি হবে? বললো আরে আপনাদের শ্রমশক্তিতে এরা কাজ করবে, আপনার দেশের উন্নতি হবে। আমি হতবাক হয়ে চেয়ার হইলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, ডকুমেন্টসও আছে, একটা দেশ থেকে আমাকে দেশের রাষ্ট্রদূত
কাজ করার জন্য বলতেছে এটার উপরে যে 12-14 লাখ রোহিঙ্গা আছে এদের দেশে ছড়াই দেন। ওরা বললাম যে ভাই আমাদের 18 কোটি লোকের ভারই তো নিতে পারতেছে না। বলছে আরে ওরা শ্রম দিবে, আপনাদের কাজ করবে, নিয়ে নেন। এটার উপর তারা এখনো কাজ করতেছে। আর কি এখন যে নকশাটা শুধু আপনার কাছে আছে তা না, আমাদের কাছে আছে নকশাটা হলো আমি বলে দিই। আচ্ছা, আপনি ইন্টারিম গভর্নমেন্টে আসছেন, আমেরিকার সৈন্য কেন কক্সবাজারে? ঠিক আছে, সৈন্য আসতেই পারে, সৈন্য কোন দিক দিয়ে আসলো জনগণ দেশবাসী দেখলো না কেন? সেলফি নাই কেন? ফেসবুকে নাই কেন? হঠাৎ করে উদিত হইল, জানলাম যে আরো কয়েকদিন আগে আসছে, অত্যন্ত গোপনীয়ভাবে। আমেরিকান সৈন্য কক্সবাজারে কেন? আমেরিকান সৈন্য আসবে, এয়ারপোর্টে নামবে, আপনি দেশবাসীকে আগের দিন জানাইবেন বা সেনাবাহিনী জানাইব যে আমেরিকার এতজন সৈন্য আসছে, আমরা দেশবাসী ফুলের মালা নিয়ে, ছোট শিশু বাচ্চা নিয়ে যে দাঁড়াবো, তাদের অভ্যুত্থান জানাবো। কারণ আমরা তখন জানবো যে ওনারা কী কাজে আসছে, আমাদের বাংলাদেশে লোকের ট্রেনিং দিতে আসছে। পুরা দেশ অন্ধকারে একদিন হঠাৎ উদয় হল আমেরিকান সেনা নৌ মেরিন বাহিনীর লোক কক্সবাজারে কেন আসলো? কেন? 1 নম্বর গেল। আচ্ছা, নাম্বার 2, আপনি বন্দর বিদেশিদেরকে দিবেন কেন? দেশে লক্ষ 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 বেকার আমাদের ছেলে পেলে, অনেক এক্সপার্ট তারা, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলেন, কাজে লাগান, চাকরি দেন, প্রযুক্তি কিনে নিয়ে আসেন। কিন্তু এই বন্দর আপনি যারা পৃথিবীর সেরা তাদের হাতে দিন। বন্দরটা আপনার বাবা, বন্দরটা কি আপনার বাবার সম্পত্তি? আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতা নাই ওই দেশের জনগণ সকল দেশ গোপন করে কোনো কিছু করার। উনি আগেই ঘোষণা দিচ্ছে নির্বাচনের আগে আমি এই করবো, এটা করছে তারা। আপনি চোরের মতন এগুলো করতেছেন। আচ্ছা, বন্দর গেল, করিডোর, আপনি তো করিডোর দিবেন। আরে ভাই, আশ্চর্য রোগে পাইছেন আপনাকে। বন্দর দিবেন, সেন্ট মার্টিনে কি হচ্ছে বা এই জাতীয় অন্ধকারে কেউ বাংলাদেশ যেতে পারতেছি না আমরা, করিডোর দিবেন। আচ্ছা, এই করিডোরের অর্থটা কি আমরা জানি না? আচ্ছা, করিডোরের ম্যাপটা হলো এটা, বাংলাদেশ থেকে যে করিডোরটা নিবে আমেরিকা, এই করিডোর দিয়া বা জাতিসংঘকে সামনে রাখে আমেরিকা, যেখানে আরাকানে যে সমস্ত মানুষ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হইতেছে বা অনাহারে অর্ধাহারে মারা যেতেছে, তাদেরকে সহায়তা করবে। ঠিক আছে, এই সহায়তাটা আমি আপনাকে বলে দিই, এই যে আমেরিকান সৈন্য এসে ছক করে নিয়ে গেছে, এখানে ত্রাণও যাবে, অস্ত্র যাবে, সৈন্যও যাবে। এই আরাকান আমেরিকার সহযোগিতা করবে কে? আমেরিকা। বেশ, কুকি চীন সশস্ত্র গোষ্ঠী, এদেরকে সহযোগিতা করবে কে? চীন করেই যাচ্ছে, এদেরকে সহযোগিতা করছে। আচ্ছা, বার্মার সামরিক জনতা এত বছর ধরে লড়াই করতেছে, কিছু অংশ আরাকানের হারাইছে, এটা আবার তারা পুনরুদ্ধার করবো, কিন্তু তারা দমে নাই, তাদের সহযোগিতা করতেছে কে? তাহলে এবার ফ্যাক্টটা বলি, যে 4টা গোষ্ঠী আছে, যুদ্ধ চলতেছে মায়ানমারে, বাংলাদেশের ভিতর দিয়ে আরাকান আর্মিকে সাহায্য করবো কে? আমেরিকা। চীন, কুকি চীনদের সাহায্য করবো কে? চীন করছে এখনো। ভারত কাকে সাহায্য করছে? ওই দেশের সরকারকে সাহায্য করছে। আর একটা গোষ্ঠী আছে যাকে রাশিয়া সাহায্য করতেছে। আচ্ছা, এবার আসেন, এই যে এই যুদ্ধটা পৃথিবী যতদিন আছে
পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত এই যুদ্ধটা কি শেষ হবে? কারণ আপনি জানেন না যে মায়ানমারের সামরিক জান্তা কেন কাউরে ডরায় না? বাংলাদেশকে রাখছে ফাফরের উপরে, রীতিমতো গালাগালির উপরে। ওই দিনকে চটথাপ্পর দিয়ে আমাদের ওই দূতাবাসের একজনকে বিদায় করে দিছে। যা, মাঝে মধ্যে গুলি করতেছে, সেল মারতেছে, দু একজন লোক মারা যেতেছে, আবার আমরা টেকনাফ থেকে যাইতে পারতেছি না সেন্ট মার্টিন, গুলি করতেছে বারবার সামরিক জান্তা। আর কি করতেছে? টোটাল নাপ নদীতে মাছ ধরতেছে ওরা, বাঙালি কোনো জেলে যেতে পারতেছে না। ওরা সেনাবাহিনী গার্ড দিয়ে ধরে নিয়ে যেতে সব মাছ নাপ নদীর। এ হলো ওই সীমান্তের অবস্থা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলছে, পররাষ্ট্র উপদেষ্টা বলে ফেলছিল ঠাস করে কি, যে আমরা মায়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ হারাইছি, এখন আর চাকরি যায় অবস্থা। তা আমরাও তো জানি। তাহলে এই যে আরাকানটা একটা এলাকা আরাকান আর্মি দখল করছে, কিন্তু সামরিক জান্তার কি দাপট কমছে? কেন কমবে? ওনার পিছনে বিশাল ভারত আছে, রাশিয়া আছে, আরাকানে আমেরিকা আছে। আচ্ছা, তাহলে রেজাল্টটা কি হবে? 1971 সালে বাংলাদেশ থেকে 1 কোটি উদ্বাস্ত গেছিল। কোথায়? ভারতে 1 কোটি। আর এখন বাংলাদেশে আছে কত রোহিঙ্গা? 12-14 লাখ। আর ডক্টর ইউনূসের কাছে আমার প্রশ্ন, এই গত 3 মাসে আরো 2 লক্ষ রোহিঙ্গা ঢুকাইছেন আপনি। তাদের নাম এন্ট্রি করা হয়েছে প্রায় 1.5 লাখ, কিন্তু ঢুকছে 2 লাখের উপরে। যেদিনকে জাতিসংঘ মহাসচিবরা নিয়ে আপনি ওটা ট্যুর করে গেছেন, তারপর থেকে ঢুকে গেল 2 লাখ। কেন? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? রাজপথে কতগুলো রাজনৈতিক দল এটার বিরুদ্ধে মিছিল করতেছে, আপনি দেখেছেন? দেশটা তো আপনার পৈতৃক সম্পত্তি না, আমাদের ভাগ কই? আর পরিণতিটা কি হবে খালি আপনি জানেন, আমরা জানি না। আচ্ছা, তাহলে কি হবে? এই 4টা দেশ যখন ওখানে, এই 4টা গোষ্ঠীরা আরো অস্ত্র দিবে, ওই যুদ্ধটা ভয়াবহ আকার ধারণ করবে। এই করিডোর দিয়া আরো কমপক্ষে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকবে। সহজ হিসাব। 4টা গোষ্ঠীর যদি 4টা পরাশক্তি সাহায্য করে, এখনই তো 3টে গোষ্ঠীর পিছনে 3 জন রাষ্ট্র আছে, ভারত, রাশিয়া, চীন। এই কারণে ওই দেশের যুদ্ধ কখনোই শেষ হয় নাই, কখনো হবে না। এখন আমেরিকা এখান থেকে কি হয়েছে, একেবারে উৎখাত হয়ে গেছে। মানে আমেরিকার কোনো, এই যে মায়ানমারে একটা যুদ্ধ চলতেছে, ওরা অস্ত্রও বেচতে পারতেছে না, তেলও নিতে পারতেছে না, গ্যাসও নিতে পারতেছে না, এবং ওরা যে আমেরিকার 1 নম্বর পাওয়ার, এখানে ওদের নাম গন্ধই নাই। এই দক্ষিণ এশিয়ার এখান থেকে ভারত, রাশিয়া, চীন, বাংলাদেশ। এবার আপনার মাধ্যমে এখানে করিডোর নিয়ে ঢুকে গেল, আর্মি অলরেডি ঢুকে গেছে, এসে তারা মেজারমেন্ট করলো। এই ভয়াবহ যুদ্ধটা শুরু হবে। আরো 50-60 লাখ রোহিঙ্গা যারা আছে জানবাচে যখন আসা শুরু করবে, জাতিসংঘ বলবে যে করিডোর বন্ধ করা যাবে না, আগে মানুষকে বাঁচাইতে হবে, শরণার্থী তাদের বাঁচাও, পরে নিতেছি আমরা। এই যে 20-50 লক্ষ আসবে, যুদ্ধ তো শেষ হবে না। এটা ফিলিস্তিন যুদ্ধ শেষ হয়েছে 50-60-70 বছর হলো, শেষ হয়েছে। আচ্ছা বলেন তো, আর কত বছর পরে ফিলিস্তিন যুদ্ধটা শেষ হবে? কিন্তু ফিলিস্তিনে মাত্র পক্ষ হলো 2টা, এক হলো ইসরায়েল, আর ফিলিস্তিনদেরকে টুকরা টাকরা যে মুসলিম কান্ট্রি আছে তাদের সহযোগিতা করছে। এই যুদ্ধই তো 70 বছরে শেষ হইল না। তাহলে 4টা পরাশক্তি মিলে যে যুদ্ধটা এখানে হবে, হচ্ছে অলরেডি, 3 জন তো আছে, আর হবে। এটা কখনো শেষ হবে? কখনো শেষ হবে না। তখন কি হবে রেজাল্টটা? এই যে 50-60 লক্ষ রোহিঙ্গা অলরেডি তো ঢুকতেই আছে এখন, তখন এর সঙ্গে কি বলবে? এদেরকে কোথাও আপনি সরাইতেই পারবেন না। তখন পুরা কক্সবাজার এই চট্টগ্রাম এলাকায় তারা ছড়াই পড়বে, এবং তাদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়া হবে, অস্ত্র দেওয়া হবে, তারাও যুদ্ধ করবে, এবং
ওই অঞ্চল নিয়েই একটা রাষ্ট্র হবে, কিন্তু স্বাধীন রাষ্ট্র হবে না কখনো। আমরা একটা ভয়াবহ এই অঞ্চল হারাবো, রোহিঙ্গারা কেটে নিয়ে নেবে আমেরিকা, কারণ তারাই করিডোর নিতেছে, এখান থেকে ঢুকতেছে। থেমে যান। আমি এই লাইভ আর দীর্ঘায়িত করবো না। আপনি এগুলো এগুলো চোখের সামনে সব দেখতেছি আমরা, সব। আরে বাবা, কি বলবো আপনাকে, আপনি আর কি কি সুবিধা চাই আপনার বলেন? আমরা প্রতিবাদ করব না, আপনার বিচারও করবো না ভবিষ্যতে। আপনি ব্যবসায়ী মানুষ, আপনি নেন, দেশ নিয়ে ব্যবসা করেন না। আপনি 54 বছরে কোনো সরকার এইরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা, এই শরীরের রক্ত দেখছেন, এই রক্ত দেখা যেতেছে, গরম হয়ে গেছে। কেন হয়েছে এটি তো আমরা জানি। আপনাকে বহুত আগে তারা বানাইতেছে, প্রস্তাব দিচ্ছে, কিন্তু আমাদের কাছেও অনেক প্রস্তাব আসছে। আপনি ডকুমেন্টস নেবেন কাজ করার জন্য, বান্ডিল ডলারের অভাব নাই। আমরা হতভম্ব হয়ে গেছি। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে আগে প্রস্তাবগুলো আসে। আমরা কি করব? যুদ্ধ করব, মারামারি করব না। আমার খালি লাইভ করতে হবে আর বক্তৃতা বলতে হবে। কি বলতে হবে? আমরা মানবতাবাদী, করিডোর দিতে হবে। আরাকানে বহু মানুষ মারা যেতেছে দুর্ভিক্ষে, আমরা তো মানবতাবাদী মানুষ। করিডোরে দিয়ে খালি ত্রাণ যাবে, আর ত্রাণটা নিয়ে যাবে কে? আরে ভাই, ত্রাণটা যদি সেনাবাহিনী না নেয় তাহলে তো চিন্তা হয়ে যাবে। যদি সেনাবাহিনী ত্রাণ নিয়ে যাবে, আমাদের কোনো সমস্যা নাই। এগুলো বলার জন্য প্রস্তাব আমাদের কাছে অনেকবার আসছে, তো গ্রহণ করতাম, তাহলে তো এটার বিরুদ্ধে এত বড় গলায় বলতে পারতাম না। দেশ নিয়ে কোনো স্যাক্রিফাইস না, কিন্তু আমরা হতভম্ব হয়ে গেলাম আপনার কাণ্ড কারখানা দেখে। আরে এ কোন রোগ ভাই? হাস, তোবা 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 তোবা। আপনি কি করছেন এগুলা? এটা কোন রোগ আপনার? রোগটা আপনার না মুরব্বী, রোগটা কার আমরা জানি। আমি যে বললাম আপনাকে, আমি ডকুমেন্টস দিয়ে দিব যে কোন সালের কত তারিখে কোন দেশের রাষ্ট্রদূত কি কি অফার আমাদেরকে দিয়েছে, কিনতে চাইছে। এগুলো বলতে হবে খালি, যে মানবিক করিডোর দাও, মানবিক করিডোর দাও। আমাদের খালি কি একটা মিথ্যা কথা 100 বার বললে এটা সত্য মনে হবে। আমরা একটু ভাইরাল হই, একটা দল আছে, আমাদের কাজ হলো খালি এটা বলা 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 বলা। আমাদের ডলার দরকার হয় নাই, আমরা মিথ্যা কথা বলছি। আপনি ডকুমেন্টস নেন যে কোন দেশ বলছে রোহিঙ্গাদের সারা দেশে সরাই দিতে, আর কোন দেশ বলছে করিডোরের জন্য গুণগান গাইতে। তার বিনিময়ে কি দিবে? কিনতে পারে নাই। অনেক নেতা আছে না খেয়ে আছে রাজপথে, কিনতে পারে নাই। তাহলে আপনার সম্পদ দরকার, আপনি তো নিচ্ছেন, নেন। আর কয় হাজার কোটি টাকা লাগবে, আর কি ব্যবসা লাগবে? কিন্তু একটা ব্যাপার আমি লজ্জা পাইছি, শেষের নামের আগে আদম ব্যাপারীও লাগাইলেন আপনি। আর কোনো ব্যবসা ছিল না দেশে, কেন? আরে বাবা, আপনি তো ক্ষমতা সুপ্রিম পাওয়ার, রাজপথ থেকে 2-4 হাজার কোটি টাকা নেন না আপনি, ফিসাবিলিল্লাহ। আপনি নোবেলজয়ী মানুষ, আপনার নামের আগে আদম ব্যাপারী লাগাইলেন আপনি। এখন যদি কেউ লেখে যে নোবেলজয়ী ডক্টর আদম ব্যাপারী মোহাম্মদ ইউনূস, স্টারলিংক দিয়ে দিবে শেষে, তখন যাক, আপনাদের সম্মান নাই, টাকার দরকার, আপনি করেন। যতদিন আছেন আপনি আরো সব দেন। ভয়ঙ্কর খেলা খেলতেছেন আপনি। কালকে রাত্রে বলছেন আপনি পদত্যাগ করব। এখন প্রতিটা মিনিট আপনার জন্য সমস্যা। গতকাল পদত্যাগ করলে একদম সহি সালামতে আপনি নিরাপদ চলে যেতেন। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা কি দেশটা গৃহযুদ্ধ লাগেন না?
এই দেশটাকে ফিলিস্তিন বানেন না, এটা কিন্তু ফিলিস্তিন হয়ে গেছে। পদত্যাগ করেন বাবা, চলে যান, আর দেশে থাকেন, আপনার কোনো বিচার হবে না। আপনি আরও ব্যবসা বাণিজ্য করেন, এগুলো করেন না। আপনি আমার পারলে জবাব দেন আমার কথায়। আচ্ছা, এই দেশে আপনার কোনো অবদান আছে? আপনি মুরব্বী, আমার ছেলেরা জীবন দিয়া যে এখনো রাস্তায় যারা আছে সমন্বয়ক টমন্বয়ক আর যাই হোক, তারা সাহসী ছেলে পেলে ভূমিকা রাখছে, তো তারা একটা ফ্যাসিজম উচ্ছেদ করছে, কিন্তু তারা তো এখনো নেংটা। ব্যবসা তো সব আপনি নিতেছেন, তারা রাজপথে এখনো চিল্লাইতেছে। ঠিক আছে, সব ঠিক আছে, ব্যবসা বলতে সব নেন, কিন্তু মুরব্বী মুরব্বী করিডোর হবে না, বন্দর হবে না, বাংলাদেশে আর কোনো রোহিঙ্গা আসবে না, সেন্ট মার্টিনে বাঙালি যাবে। আপনি যমুনায় থেকে সারা দেশে মানুষের রক্ত যে টকবক করে ফুটতেছে, কার রক্ত টকবক করে ফুটতেছে জানেন? পাকিস্তানে ৭১-এ যাদের শরীরের রক্ত টকবক করে ফুটতেছিল, তারা যে অস্ত্র নিয়ে লড়াইয়ে চলে গেছে। আর এক দল এরকম, তারা কি করছে? পাকিস্তানি পক্ষ নিশ্চয় নিয়ে ডাটে চলছে, অস্ত্রপাতি নিয়ে চলছে প্রকাশ্যে। ওদের পালাইতে হয়নি, ভারতে যুদ্ধ করতে হয় নাই। এখন আপনার সাথে যারা আছে ওই কয়জনই খালি দেখতেছেন, এর বাইরে বিপুল একটা সংখ্যার মানুষ হতভম্ব হইয়া ফুসতেছে। দেশটাই গৃহযুদ্ধ লাগাই না, চলে যান, চলে যান। ডেডলাইন, শেষ লাইন, এটা করলেন কি আপনি? আরে ৩-৪ বার বলতেছি কথাটা, তারপরে মনে হচ্ছে আর ৩-৪০০ বার বলি। সেন্ট মার্টিন নাই, বন্দর দিবেন অগ, আমার দেশের ছেলে পেলে বেকার। আচ্ছা যান, তাহলে কি কি ঘটনা ঘটাইলেন? আমেরিকান সৈন্য আসলো, ওখানে আরকান সৈন্য দেখছি, সেন্ট মার্টিনের খবর নাই, আমরা যাইতে পারতেছি না। ডাইরেক্ট বলছেন বন্দর দিয়ে দিবেন, আবার বলছেন এখান থেকে করিডোর দিবেন, আমেরিকার সৈন্য যাইব। হায় হায়, হয় কি রে? এত দুঃসাহস তো বেগম জিও দেখাইতে পারতো না? আর শেখ হাসিনা তো দায়ী নাই, কিন্তু ওইগুলো ফাঁস করে দিয়ে গেছে যে আমার কাছে এই চাইতেছে, আমি দিব না। ওনারা কেন দিতে চাই নাই জানেন? যেগুলো দিবে তার অস্তিত্ব, নাম, নিশানা এই বাংলার মাটিতে থাকবে না। এবার আপনি বুঝা কাম করেন। মুরব্বী, আমি যাই, তবে আমরা আছি, বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো। লাল সালাম।